কেমন যেন ভারী হয়ে গেল। ঠিক আছে, এটা কোনো বেটার না। আমি নিজে ইচ্ছে করেই একটু সবার কথা শুনতে চেয়েছি, কারণ এই পরিসরে আসলে দীর্ঘদিন বসা হয় না। তো আমি যেটা মনে করি যে আলোচনা যা হয়েছে একটু বাইরে গেলেও আলোচনাটা দরকার ছিল, এই আলোচনাটা হয়েছে এবং অনেকেই পরিবেশটা ভারী হলেও আমি মনে করি পরিবেশটা ভারী হওয়ার কিছু নাই। কিছু কথা বের হয়ে আসলে বরঞ্চ মানুষের ভিতর যেটা থাকে সেটা বের হয়ে যায়, মানুষ ক্লিয়ার হয়। তো এই কারণে আমি এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার বলবো না, জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব একজন এবং তিনি ব্যক্তিগতভাবে, আপনারা অনেকেই হয়তো জানেন না, ইত্তেফাকটি যখন হয় আপনার প্রতিষ্ঠা লাভ করে, তখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটার সাথে থেকে, নিজে ছিলেন না সরাসরি, কিন্তু সার্বিক সহযোগিতা করেছেন এবং তার নেতা, তিনি যার হাত ধরে রাজনীতিতে এসেছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে যে ইত্তেফাকের প্রতিষ্ঠা লাভ করেছিল, মানিক মিয়ার যে ইত্তেফাক, সেটা কিন্তু সেখানে। এবং আজকে আমাদের যে শিক্ষামন্ত্রী ডাক্তার দেবমণি, তার বাবা কিন্তু তার এখানকার ইত্তেফাকের প্রতিষ্ঠা লগ্নে অংশীদার ছিল। তো এই কারণে আমি বলি যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় গুণ ছিল, তখন তো পত্রিকা ছিল 4-5টা, উনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন হাউজে উনি সময় কাটাতেন, যার কারণে তিনি সবসময় সাংবাদিকদের সহযোগিতা পেয়েছেন। তো এই কারণে আমরা জন্মগতভাবেই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদেরকে শ্রদ্ধা চোখে দেখেন এবং সাংবাদিকদের বান্ধব পরিবেশ তৈরি করতে চান। আপনারা জানেন যে তিনি একসময় ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন যে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সাংবাদিকদের জন্য আলাদা পল্লী করে দেবেন, যেখানে রাষ্ট্র সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবে। তো সেই কাজটি কিন্তু তিনি করেছেন। আমার হাত ধরেই বাংলাদেশে অনেক সাংবাদিক যারা পূর্বাঞ্চলে একটি জায়গায় পলাপ পেয়েছে, আমার হাতেই পেয়েছে, শত শত সাংবাদিক আমার হাতে এসে জায়গা পেয়েছে পূর্বাঞ্চলে, নেত্রী দিয়েছে, কিন্তু নেতৃত্বে তো সরাসরি যাওয়া যায় না, মাধ্যম লাগে। তো তখন যেভাবে মাধ্যমটা আমি ছিলাম, প্রেস সিলেক্টে থাকা সত্ত্বেও আমি মাধ্যম হিসেবে বেশি কাজটি করেছি। তো সেটা উনি করেছেন। এই যে আজকে যে বিষয়টি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই ক্লাসটি করে তিনি 49,63,00,000 টাকা সিড মানি দিয়েছেন। সিড মানি দিয়েছেন, সেই টাকাকে দিয়েই এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে এবং রাজনীতিবিদ আর সাংবাদিক এদের আসলে ভবিষ্যৎ থাকে না, বর্তমানই সব। তো ভবিষ্যৎটি যাতে মোটামুটি নিরাপদ হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো কাজ করেছেন এবং সবচেয়ে বড় কথা যে তার শাসনামলে কোনো হাউস বন্ধ হতে দেন নাই। তিনি প্রচুর সাংবাদিকতার রাস্তা তৈরি করে দিয়েছেন। আমরা একসময় দেখেছি বাংলাদেশে একমাত্র মিডিয়া ছিল, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে 39টি টেলিভিশন, যেখানে শত শত মানুষ কাজ করার সুযোগ পাচ্ছে। তার হাত ধরে আমাদের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান যারা একাধিক মিডিয়া পেয়েছে। তো আমাদের এই ব্যাপারে উদারহস্ত এবং সবচেয়ে বড় যে দেখবেন যে বিরোধী দল বা বিভিন্ন সাংবাদিক দ্বারা বলেন যে তাদের কন্ট্রোল করে রাখা হয়েছে, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না, অথচ এই সাংবাদিকরাই 29টা টিভিতে বা 39টা টিভিতে এক একজন 3-4টা টিভিতে প্রতিদিন টকশো করে এবং ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তারপরে কিন্তু তাদের কথা বলার প্ল্যাটফর্ম আছে। আমি অবাক করি যে মিডিয়ার কথা বলছিল, সেখানেই রয়েছে তার গাফিলতি করা, আসলে ভুল তথ্য দিচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের আসলে গা সহায় হয়ে গিয়েছে। কথা চলতে গেলে অনেকেই অনেক কথা বলবে, আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। কেউ কি বলবে সেদিকে তাকিয়ে থেকে আসলে লাভ হবে না, ওই যে পাঁচের লোকের চোখে বলে এগুলো নিয়ে আমরা কিছু মনে করি। এখানে আমাদের সাংবাদিক কামরুল ইসলাম একটি কথা বলেছেন। আসলে আমি তো মানে বিধায়ী কণ্ঠে বলি যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন বিচার এখানে আমরা কোনো হস্তক্ষেপ করি না। আমি রাজ্যের সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী সহকারে এখন সচিব থাকা অবস্থায় আমার জীবদ্দশায় বা আমার লাইফ যতদিন আমার সুযোগ হয়েছে, আমি কখনো কোনো বিচারপতিকে ফোন করি না। আমরা কোনো বিচার কাছে তার সে দাবি হয়েছে, কেন হয়েছে না হয়েছে, এগুলো বিচারপতিদের ব্যাপার, এগুলো আমরা দেখতে যাইনি। নিশ্চয়ই কোনো স্বার্থপর ছিল, সেই কারণে সে বিচারপতি হয়েছে। আর এসপি সাহেবকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন যে আমি কখনো কোনোদিন
মামলায় অমুককে আসামি করেন, ওই মামলায় অমুককে আসামি করেন না, এগুলো আমরা বলি। যদি কখনো ফোন করা লাগে তাহলে হয়তো বলি যে যাতে ন্যায় বিচার পায় সেটা একটু দেখে। এর বাইরে আমরা কোনো কথা বলি না, এবং আপনারা সাংবাদিক, আপনাদেরকে কখনো আমরা গাইড করিনি যে এই নিউজটা কেন করলেন, এই নিউজটা কেন করলেন না। আমাদের প্রতিপালক সাংবাদিক আশি করেছেন, আমি বিষয়টা বুঝিনি, ক্ষমতাসীনদের সাথে টক্কর দিয়ে চলতে হয়, কোথায় ক্ষমতাসীনদের সাথে ওরা টক্কর দিতে হয় আমি জানিনি। উনি কেন এই কথাটি বললেন, এটা সম্পর্কে তিনি কি বোঝাতে চাইলেন? আপনাদের কোনোদিন বলেছে এই সংবাদটি কেন করলে, সংবাদটি কেন করলে না? আমি নিজে বলি, যেদিন অন্তঃসত্ত্বা শ্রয়া অন্তঃসত্ত্বা অবস্থায় গুলি খেল, তারপরের দিন প্রথমবেলায় আমার বিরুদ্ধে নিউজ করেছিল যে আমি আর বীরেন সিকদারের দ্বন্দ্বের কারণে এই গন্ডগোল। আমার সাথে বীরেন সিকদারের এই গন্ডগোলের কোন সম্পর্ক ছিল? এবং যারা গুলিবিদ্ধ হয়েছিল তারা কেউ আমার গ্রুপ করতেন? তারা এক গ্রুপের মানুষ, এবং দুর্ভাগ্যজনক যে তারা এক নোয়াখালীর মানুষ, এবং এখানে তাদের অধিকত্ব বিস্তারের লড়াই, এখানে কোনো পলিটিক্স ছিল না। সেদিন প্রথমে আমাদেরকে নিউজ করলো আমাদের চিন্তার বিরুদ্ধে যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক অনুদানের চেক বিতরণ এবং ঈদের শুভেচ্ছা বিতরণ এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি কথা বলেছেন আমাদের সাথে, মাগুরা 1 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুল জামান শেখর, জেলা তথ্য কর্মকর্তা এবং সাংবাদিক, জেলা সাংবাদিক এবং উপজেলা সাংবাদিক সকল সমিতির সম্মানিত সদস্যবৃন্দ। আসলে আমিও বিনোদের সাথে একমত যে মিটিংটি এভাবে হওয়ার কথা ছিল, একটু ভারী হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারী হওয়াটা খুব একটা খারাপ, কারণ কথা তো বেরিয়ে এসছে। আমার কয়েকটি কথা আছে, ক্লারিফিকেশন আছে, আপনাদের কাছে কয়েকটি ক্লারিফিকেশন আছে, কারণ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বিষয়গুলো আসলে। তো অনেকে বক্তব্য বলেছেন যে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে পাঠাই, এগুলোকে আমরা কি দেখে দেখে পাঠাই কিনা, কারোটা দিয়ে কারোটা নেই কিনা। না, এরকম না। তবে 95% অ্যাপ্লিকেশন আমরা বিবেচনা আর যারটা বেশি প্রয়োজন তার কাছে শতাংশটা একটু বেশি চায়, যে মারা গেছে তার কথাটা লিখতে হবে, আর যিনি হয়তো বেশি প্রয়োজন তার কথা বেশি লিখে পাঠায়। সেই অনুযায়ী আসলে ট্রাস্ট সিদ্ধান্ত নেয়। আর আমরা এখানে কোনো ডিসক্রিমিনেশন করি না, অনেস্টলি করি। সাইড সাহেবের অ্যাপ্লিকেশন আমি 2 বার পাঠিয়েছি, আমি নিজে কনফেশন করছি, ওনার অ্যাপ্লিকেশন 2 বার পাঠিয়েছি। পেয়েছেন বা পাবেন কিনা এটা আমি জানি, কিন্তু পাঠিয়েছি। সুতরাং সকলকে অ্যাড্রেস করা হয়। আর এখানে একটা কমিটি আছে, কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তৈরিকৃত একটা কমিটি আছে। এই কমিটি আমরা আসলে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি এটা বলতে পারি যে আপনাদের সাংবাদিক ইউনিয়ন থেকে, যারা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব থেকে বরং সুপারিশই করে সবার জন্য। আমি শুনি নাই কারণ আমি ওটা পাঠাবো না, অনেস্টলি। যে এরকম কেউ বলে নাই কোনো কখনো যে ওইটা পাঠানোর দরকার নেই। বলে আমি বলেছি যে উনি সাংবাদিকতা করেন না, না পাঠালে তো না। আমি অনেক সময় অন্যদের বলেছি, কিন্তু ওনারা বলেছে যে না করতে। সুতরাং এখানে আমি মনে করি যে স্বচ্ছভাবেই করি, যৌক্তিকভাবেই করি, এবং যারা পান যৌক্তিকভাবেই পান। এবং আমি বিশেষ করি যে মহোদয় যদি কথা বলেন আমরা অনেকটা বেশিই পাই, কম পাই। এখানে আমাদের কোনো আমি মনে করি কোনো ঘাটতি নেই বা গ্যাপ ওইখানে নেই। আরেকটি বিষয় উঠে আসছে যে ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ আজকে সবাই ফ্রিডম অফ স্পিচের মতো হয়। আপনারা অনেকে কথা বলতে চেয়েছেন এজেন্টের বাইরে গিয়ে, বাধা কিন্তু দেয়নি, অনেস্টলি বাইরের পিছনে বাধা দেয় না, আমরা কিন্তু বাধা দিই। আপনারা এজেন্টের বাইরে গিয়ে অনেক কিছু হয়তো ব্যক্তিগত কিছু থাকতে পারে, ব্যক্তিগত হয়ে গেছে। ফ্রিডম অফ স্পিচ কিন্তু 100%। আমরা দাওয়াতের ব্যাপারে ডিসক্রিমিনেশন করি না, বসার ব্যাপারে ডিসক্রিমিনেশন করি না। ডিসক্রিমিনেশন করলে এটা হয় না। অনেক ভাবতে পারেন উনি আগে, আসলে এটাও আপনার দায়িত্ব, যে জায়গাটা কাকে ছাড়বেন এটাই আমাদের দায়িত্ব না, এটা হলো আপনাদেরই দায়িত্ব। যে আপনি যদি মনে করেন যে না ঠিক আছে সাইড শেফ সিনিয়র, তাকে আমি আগে বসতে দিই, ইটস ইউর
এটিকেট ম্যানার, এটা আপনাদের উপর নিয়ে। তবে ফ্রিডম অফ স্পিচ, লিবার্টি, ইন্ডিপেন্ডেন্স এর কোনো এই অন্য সমস্যা থাকতে পারে, মাগুরা সাংবাদিকদের মধ্যে আমি বলি যে এই জিনিসটি অবাধ। আর আমি জিনিসটা মনে করি যে আমরা কিন্তু কখনো আমার এই 2.5 বছরে কখনো কোনো সাংবাদিক বাইরে দিয়ে আমি বলি না এই সাংবাদিক এই রিপোর্টটা করেন, এভাবে করেন না, এভাবে করেন না। কেউ কোনো দিন নট এ সিঙ্গেল মিনিট বলেছি বলে আমি 100% শিওর আমি কাউকে কখনো কিছু করি না যে না এটা এটা এই করেন, আমার পক্ষে করেন, ওকে করেন, কখনো আমি নেবার যে এটা কি ফ্রিডম অফ স্পিচ না? এটা ফ্রিডম অফ স্পিচ না? সাংবাদিকরা আমি মনে করি সাধারণ মানুষের চেয়ে বেশি ডিফেন্স আইনগতভাবে, এটা যদি আপনারা অস্বীকার করেন ভুল হবে। আপনার অনেক ডিফেন্স আছে যে পুলিশকে বলে দিয়েছে যে এটা তদন্ত করার পরে ফার্স্ট প্রাইম অফিসার পাওয়ার পরে দেন ইউ গো ফর অ্যাকশন। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? বাস্তবে দেখি যে এটা আমারও কষ্ট যে আপনি একজন সাংবাদিক, ঠিক আছে, একটি সংবাদের সাংবাদিক, একটা প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, এটার জন্য আপনি বৈধ সাংবাদিক, তার জন্য একজন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। এখন আপনি যদি ওইখানে কি প্রকাশ হয় আপনার, আমি জনপ্রতিনিধি হিসেবে আমি জানি না, একটা উদাহরণ দিচ্ছি, কি হয় না হয় কি মানে ওটা এমনিতে বলেন। কিন্তু আপনি যদি আপনার ব্যক্তিগত মিডিয়া এটাকে নিয়ে ফেসবুকে নিয়ে আসে, এটাই তো 100 সাংবাদিকতার 1 নম্বর সত্যি ঘটনা। আপনার সার্টিফিকেট হলো এই প্রিন্ট মিডিয়ার জন্য, আপনি এনে ফ্রি কমেন্ট দিয়ে দিচ্ছেন, উনি এই কথা বলছেন, উনি এই কথা বলছে, আবার আপনি ইয়েস করছেন, বাবা দিচ্ছেন, এগুলো তো আসলে কোন সাংবাদিকতা, এগুলো কোন সাংবাদিকতা আমি মনে করি কখনো এটা হতে পারে। কারণ আপনি আপনার পত্রিকায়, আপনার ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, আপনি সংবাদ পাঠান, ওইখানে ইন্টেলেকচুয়াল পিপুল আছে, তারা জাজ করবে, এডিটিং করবে, এডিটার্স আছে, তারা যদি মনে করে প্রচার করবে, আমি যদি প্রতিবাদ করা দরকার করবো, না হলে আমি প্রতিবাদ দেব। গুড ডিফেন্স, কোর্টে দিতে হয়, কোর্টে দিতে হয়। ইউ উইল পুট আপ ইউর আর্গুমেন্টস, আই উইল গো এগেইনস্ট দ্য আর্গুমেন্টস। এটাই তো হওয়া উচিত। কিন্তু এটা কি সমাধান আছে? আপনি যদি এটা করে করবেন, এটা আমি একমত। কারণ এই জায়গা থেকে যতদিন সাংবাদিকটা বেরিয়ে না আসবে, ততদিন প্রেস ক্লাবের সমস্যার সমাধান হবে না, ততদিন আপনাদের সমস্যার সমাধান হবে, আমাদের সমস্যা আমরা একটা সমাধান করতে পারি। এখান থেকে বেরিয়ে আসতে হবে, অবশ্যই বেরিয়ে আসতে হবে যে হ্যাঁ আপনি কিছু কিছু গ্রাউন্ড রুল আপনাকে মানতেই হবে। এগুলো মেনে চলার জন্য আমি অনুরোধ জানাবো, আমাদের কষ্ট থাকে যে হ্যাঁ যখন দেখি এটাকে আমিও দেখি, আমি কখনো ওগুলোকে ইয়া করি বেশি করি না, কখনো বেশি ইয়া করি। তবে মানুষ তৈরি করে সমাজটা কলুষিত হয়ে যায় এবং আলটিমেটলি কিন্তু আপনাদেরই ক্ষতি হয়, আলটিমেটলি সাংবাদিক সমাজেরই ক্ষতি হয়। এটা আমি বিশ্বাস করি সাংবাদিক সমাজের জিনিস। তবে আপনাদের শৃঙ্খলার মধ্যে আসতে হবে, প্রথম হলো আপনাদের শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আমি এটার প্রতি গুরুত্ব দিই যে আপনাদের একটা নির্দিষ্ট গ্রাউন্ড রুলের মধ্যে আসতে হবে। এখন যেভাবে এই মিডিয়াটা এক্সপ্লোর করেছে, প্রচুর এক্সপ্লোর করেছে এই মিডিয়া, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, পার্সোনাল মিডিয়া বা এই মিডিয়া, অনেকে আছেন যে প্রিন্ট করেন, আবার ওনার টক শো করেন, কিন্তু তার পারমিশন নেই। এখন এগুলো যেভাবে আমি মনে করি যে অসম উন্নয়ন, অসমভাবে এক্সপানশন হয়েছে, এগুলো না করলে কিভাবে আমার ট্রাস্ট করবেন? এখন আমি নিজেই ভয় পাই আপনাদের ইলেকশন করে দেবো, আমি তাহলে আর না করবো কত ইম্পসিবল। আপনার ইলেকশন আপনি করে নেন, আপনার সমস্যা আপনি সমাধান করেন। কারণ আমার তো এই গ্রামের আমি যেতে চাই, এই জায়গাটায় আসতে সমস্যা ছিল, এটা ইম্পসিবল। বাংলা যত সাংবাদিক ভাই বোন আপনারা আগে সম্মান রেখে করছে, সবাইকে কখনো সাংবাদিক জেলা প্রেস ক্লাবে সভাপতি করা কার পূর্বে সম্ভব না, হ্যাঁ সদস্য করা কখনো সম্ভব হবে না। এটার জন্য গ্রাউন্ড রুল লাগবে, এটার জন্য একটা স্ক্রিনিং লাগবে, এটার জন্য একটি পারফেক্ট প্রসিডিওর লাগবে। যারা রিয়েল সাংবাদিকতা করেন, যারা রিয়েলি, তারা আসবে। আমিও একটু বিশ্বাস করি
যে প্রেস ক্লাবের সেক্রেটারি মধ্যে বলেছেন, আমাদের ইয়াও বলেছেন, আপনারা বলেছেন, এমপি মহোদয় বলেছেন যে হ্যাঁ একটা স্ট্রং স্ক্রিনিং প্রসিডিউরের মাধ্যমে আপনারা কাজটা করেন, জাজমেন্টে আসেন। অনেকে ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে আমি মনে করি সাংবাদিকরা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ আমার কাছে ইনফরমেশন থাকে, তথ্য থাকে, নলেজ থাকে, রেফারেন্স থাকে, যেটা অবস্থায় যদি চলতে থাকে তাহলে আমরা যারা নতুন প্রজন্মে যারা আমরা সাংবাদিকতা করছি, মাঠে সাংবাদিকতা করছি, আমাদেরকে তাদের বিকল্প ভাবতে হবে। সাংবাদিকতা হলে এমন একটা পেশা যেখানে নিরাপত্তা একটা বড় ইস্যু। এই মানে আমাদেরকে সবসময় ক্ষমতাসীনদের সাথে লড়াই করে মাঠে টিকে থাকতে হয়। আমরা সেটা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। রাষ্ট্রের ফোর্থ প্লাস হিসেবে আমরা কাজ করার যে আমাদের দায়বদ্ধতা আছে সেটা করার চেষ্টা করে যাচ্ছি। সেখানে আজকে যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে অনুদানের যে উদ্যোগ, মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, সেটা ডেফিনেটলি প্রশংসার যোগ্য। কারণ এই সাংবাদিকতাই একটা পেশা যা বাংলাদেশে এখন পর্যন্ত পেশা হিসেবে বলা যায় না। কারণ একটা পেশাকে পেশা হিসেবে বলতে যে ক্রাইটেরিয়াগুলো দরকার, তার প্রথম যে আর্থিক নিরাপত্তা থেকে শুরু করে অন্য নিরাপত্তা, সেই নিরাপত্তাগুলো বাংলাদেশে এখনো নিশ্চিত হয় নাই। কারণ বাংলাদেশে বেশি সভা হবে যদি সেখানে 2/3 বা গঠনতন্ত্র পরবর্তী গঠনের 2/3 মানুষ যদি সাপোর্ট করে যে কোনো সিদ্ধান্ত সেখানে গৃহীত হবে। আমি আমার ব্যক্তিগত জীবনে সাংবাদিকতার কিছু কথা বলে আপনাদের এই ইয়াং জেনারেশনের জন্য বলতে চাই, যারা সাংবাদিকতা এসেছেন, যারা সাংবাদিকতা করতে চান, শিখতে চান। আমার এই ব্যক্তিগত কথার মধ্য দিয়ে আমার সমস্ত প্রত্যেক এখানকার সমস্ত প্রত্যেকগুলো আছে। আমি মূলত সাহিত্য চর্চা করতাম, লেখালেখি করতাম, কবিতা, গল্প দেখতাম। আমার মধ্যে খুব ভালো একটা মন আছে, এটা আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে আমি বলছি। আমি সবসময় চাইতাম আমার মনটাকে বিকশিত করার জন্য। সাহিত্য আঁকার একটা স্টল ছিল আমাদের প্রেস ক্লাব। যে কোনো কারণেই হোক সেই জায়গাটার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়, বিশেষ করে সাংবাদিকতার প্রতি, নট প্রেস ক্লাব। আমি 1999 সালে কুষ্টিয়াতে কোনো একটা কাজে গিয়ে ওই বাংলাদেশ বার্তা নামে একটি পত্রিকায় অফিসে যাই এবং আমি বলি যে আপনি আপনাদের সাংবাদিকতার একটি কাজ করে। তো ওনারা আমাকে বলেন সবাই নাস্তা নেন, যারা যারা পেয়েছেন নাস্তা নেন, আমরা নাস্তাকে আমি সেখান থেকে সাংবাদিকতা শুরু করি। তারপর 1993 সালে আমি জাতীয় একটি পত্রিকা দৈনিক খবরে নিয়োগ পাই। তার আগে দৈনিক সমাচারে কাজ করতাম, বেশ কিছু পত্রিকায় কাজ করছি, বাংলা বাজার পত্রিকায়। 93 সালের পৌর নির্বাচনে মন্ত্রীর উপস্থিতিতে ভোট ডাকাতি এরকম একটা রিপোর্ট করেছিলাম। আমি প্রেস ক্লাবের মেম্বার ছিলাম না। প্রেস ক্লাবে আমাকে নিয়ে কনফারেন্স হয়েছিল, প্রেস কনফারেন্স। আমাকে নিয়ে একটা মামলা হয়েছে, 4 নম্বর মামলার আসামি ছিল, ওই মামলার 4 নম্বর আসামি ছিলাম আমি। তো ওই সাংবাদিকতার কারণে যখন ওটা হলো, আমি যখন লিখলাম যে মন্ত্রীর উপস্থিতিতে ভোট ডাকাতি, তখন আওয়ামী লীগের রফিকুল হাসান নানা আমাকে সংবাদ দিয়েছিলেন আমাকে দেখার জন্য। আমি যাবার পরে বললেন যে তোমাকে দেখার খুব ইচ্ছা। আমি কেন? তো বলে যে সাংবাদিকতা যে কোনোভাবে করা হয়, তুমি তার বাইরে সাংবাদিকতা করতে পেরেছো। মাগুরের সাংবাদিকতার যে প্যাটার্ন তার বাইরে গেছো, তুমি লেখো, যদি কোনো সমস্যা হয় আমি তোমার হেল্প করবো। আপনার নান্না আমার প্রয়াত মারা গেছেন, ওনার দেওয়ার আগে উনি আমার প্রথম সাহস। আমি ইনস্টিটিউটের বাইরে প্রথম সাহস পাই অ্যাডভোকেট রফিকুল হাসান নান্নার কাছ থেকে। তারপর মাগুরা উপনির্বাচনের ভোট ডাকাতি নিউজ কভার করতে গেছি, আমার সঙ্গে লিপন করছিল, আরো একজন ছিল লাটু উম্মা। আমরা ভোট ডাকাতি দেখেছি। সমস্ত বাংলাদেশের সমস্ত সাংবাদিক মাগুরাতে সেই ভোট ডাকাতি রিপোর্ট প্রথম পাতায় ছাপা হয়েছে। মাগুরা স্থানীয়ভাবে অনেকেই রিপোর্ট করতে পারেন নাই। টেলিফোনে যাতে রিপোর্ট পাঠাইতে না পারে তার জন্য টেলিফোন অফিসটাকেও ঘেরাও করে রাখা হয়েছিল। মানুষের বাড়িতে গিয়ে অনেকে রিপোর্ট পাঠিয়েছে, আমিও পাঠিয়েছিলাম আর একজনের বাড়িতে গিয়ে। তো সেই অবস্থার মধ্যে যে সাংবাদিকতা করেছি, তারপরে আস্তে আস্তে জায়গাতে নিয়ে এসেছি, তারপরে কালের কণ্ঠে এসেছি, 2006 সালে চ্যানেল আইতে যোগ দিয়েছি। আমি কথাগুলো বলছি এই কারণে
যে আমার সাংবাদিকতার মধ্যে প্রাতিষ্ঠানিক চিন্তাটা ছিল না। আমি ব্যক্তিগতভাবে আমাকে ঋদ্ধ সমৃদ্ধ করেছি, আমার লেখিনকে সমৃদ্ধ করেছি। আমি নিরাপত্তার প্রথম অনুভব করেছিলাম যখন আমার নামে ওই ভোট ডাকাতি, উপস্থিত ভোট ডাকাতি যখন মামলা হয়েছিল, অনুভব করেছিলাম। কিন্তু সেটা আমি যে কোনো ভাবেই হোক, অন্য মানুষ আমাকে হেল্প করেছিল, আমি ওখান থেকে অনুভব করেছিলাম। আমি পরবর্তী পর্যায়েও কিন্তু একটা মামলা আছে, আমি কোনোদিন কাউকে বলি নাই। এখন তো একজন সাংবাদিকের নামে একটা কিছু হলে পরে অনেক কিছু হয়, আমি কিন্তু ভুলেও নাই। আমার এলাকায় আমার চাচাতো ভাই মারা রয়েছে, হিসাব জানেন, আমাদের নামে মামলা হয়েছিল। আমাকে মামলার আসামি করেছিল 1 নম্বর। এই কারণে জানেন যে আমি রিপোর্ট করেছিলাম ওই সন্ত্রাসীর নামে। এখানে রাষ্ট্রের কাছে সবাই জানে, এমপি সাহেবও জানেন। এমপি সাহেবের ওই মামলাটাকে আমাকে প্রচন্ডভাবে করেছে, প্রচন্ডভাবে। পক্ষ থেকে সাংবাদিকদের জন্য যে আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের যে বিতরণ করা হবে সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি একটু বলতে চাই, মাননীয় বিমানের ডিস্ট্রাকশন করে বলতে চাই, আসলে আমরা যারা কাশিদ ভাই বলল যে তাদের একটা টাইম ছিল এই ঘটনাগুলো ঘটছিল, আমরা হয়তো তারপরে এসেছি, তারপর 10 বছর এই সাংবাদিকতা পেশায় হয়ে গেছিলাম। আমরা অনেক কিছু দেখছি, ভালো বদল, খারাপ বদল, হাত বদল সবই আমরা লক্ষ্য করছি। আসলে আমরা কোনো বদলে করতে চাই না, আমরা সুস্থ ধারায় সাংবাদিকতা করতে চাই। আর এই সাংবাদিকতা ধারাটাকে আমরা আগামী দিনে অব্যাহত করতে চাই এবং সুস্থভাবে শেখা। গণতন্ত্রের প্রতিযোগিতা, রাজনীতি কিংবা ক্ষমতার অপব্যবহার করে না। আমরা চাই আমরা যারা সাংবাদিকতা করি বাংলাদেশ জেলাতে সকলে একসাথে সকলের সব সাংবাদিক করতে, এটা আমাদের কামনা। তবে আমাদের পেশাগতভাবে আমাদের একটা ক্লাব আছে, প্রেস ক্লাব, যে ক্লাবে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। আমি আশা করবো যে আমাদের প্রেস ক্লাব একটা কমিটি দীর্ঘদিন ধরে নাই, সে কমিটি একটা পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়া উচিত এবং দীর্ঘদিনই নতুন সদস্য অন্তর্ভুক্তি নাই। এই জিনিসটা আমরা দীর্ঘদিন আমাদের সেক্রেটারি মহোদয় শামীম ভাই আছেন এবং সিনিয়র যারা আছেন সবাইকে আমরা আকর্ষণ করে ডিসকাশন করেছি। হয়তো যে কোনো সমস্যা বা একটু গুছাই নেওয়ার জন্য এতদিন দেরি করেছে। শামীম ভাই অবশ্য মাঝে মধ্যে বলেছেন আমাদেরকে যে আমরা প্রজাতির পরে কিংবা এরপর আমরা করবো, তার আন্তরিকতা আছে। আমি চাইবো এখানে এমপি মহোদয় আছেন, আমাদের প্রেস ক্লাবটাকে একটু গুছিয়ে দেবেন, কারণ আমরা যারা ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিক বা সিনিয়রদের পরে আমরা যারা সাংবাদিক করছি, আমরা একটা সুস্থ পরিবেশ চাই। আমরা কোনো প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাই না। আমরা সকলের সাথে মিলে মিশে আপনার যে জেলায় সুন্দরভাবে সংগঠন করতে চাই। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা এখন কিন্তু সিনিয়র অনেকে আছি যারা প্রেস ক্লাবের একটা কর্মতালিকাতে আছে, কিন্তু মূল কমিটি বা মূল সদস্যের তালিকাতে নাই। এখানে অনেক সিনিয়র বড় ভাই যারা 14 বছর 15 বছর বা 20 বছর আছেন, তারাও এখন অন্তর্ভুক্ত হয়নি। আমি আশা করব যেহেতু আপনি আছেন, আপনার রাজনৈতিক একটা গুরুত্ব আমরা সকল মানুষ উপভোগ করে, আপনার একটা সুন্দর নির্দেশনা মামলা জেলা চলছে, পরিচালিত হচ্ছে। আমরা চাইবো আমরা প্রেস ক্লাবটাকে আপনি এমনভাবে সাজিয়ে দেবেন, আমরা ভবিষ্যতে যারা সাংবাদিকতা করি তারা সুস্থ ধারায় সাংবাদিকতা করতে পারি, আমরা শিখতে পারি, আমরা সিনিয়রদের কাছে শিখতে চাই, ভালো জিনিসটা শিখতে চাই। আমরা চাইবো একটা সুন্দর কমিটি করবেন এবং নতুন আমাদের অন্তর্ভুক্তি করে মাঝে মাঝে বিশেষ ট্রেনিং, বিশেষভাবে আমাদেরকে বলেছিলেন আপনারা পরিবেশ করেন, আমি ট্রেনার নেব ঢাকা থেকে। তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন, কিন্তু আমরা তো সেই পরিবেশটা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমি সকলের সাংবাদিক যারা আছেন এখানে জেলা মাগুরা, এখানে অনেক সমস্যাগুলো যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য মানুষের জনগণায় সেবা পৌঁছে দেওয়া, সেটা সম্ভব হবে। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করবেন, মিডিয়ায় তুলে ধরবেন। প্রতিযোগিতামূলক সময়ে মিডিয়ায় সবচেয়ে প্রতিযোগিতায় এখন বর্তমান সময়ে আমরা যে চতুর্থ শিক্ষক বিপ্লবের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছি, সেই চতুর্থ শিক্ষক বিপ্লবের ক্ষেত্রে মিডিয়া এখন সবচেয়ে একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা বিশেষ করে আমাদের ইন্টারনেটের যুগে এসে আমরা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি,